সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব বাংলা প্রথম পত্র থেকে। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেব তোমাদের নবম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি কিভাবে থাকবে। প্রথমে আমরা দেখে নেব তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন, তারপর আমরা যে সৃজনশীল এবং যে অনুধাবন প্রশ্নমূলকগুলো সেগুলো আমরা দেখব। এটি হচ্ছে তোমাদের যে একটি নমুনা প্রশ্ন, যে এখানে তোমাদের বেশ কয়েকটা যে নমুনা প্রশ্ন আমরা দেখেছি, যে তোমাদের এখানে সৃজনশীল যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে। তোমরা প্রশ্নটি হাতে পেয়েই উপরের যে বিশেষ দ্রষ্টব্য এটি তোমরা ভালো করে পড়বে। যে প্রথমেই গদ্য থেকে তোমাদের যে দুটি সৃজনশীল এবং পদ্য থেকে তোমাদের দুটি, মোট ৫টি সৃজনশীল দিতে হবে। এখন তোমাদের ক এবং খ বিভাগ থেকে যেকোনো ২টি অথবা ৩টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর তোমাদের উপন্যাস থেকে থাকবে কি, কি প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা দেখব। যে হরিহর কোথায় তাগাদায় গিয়েছিল, তাহার স্বর একটি সতর্কতা মিশ্রিত উদ্ধৃতিটি ব্যাখ্যা কর। এটা হচ্ছে তোমাদের যে নমুনা প্রশ্ন। এখন আমরা দেখে নেব তোমাদের যে কমন উপযোগী যে সুপার সাজেশনটি আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। চলো সেই বিষয়গুলো আমরা দেখে নেই। প্রথমে আমরা যে পত্রপ্রকার থেকে দেখে নেই তোমরা যা যা পড়তে পারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? এটি হচ্ছে মেহেদিনীপুর। আর তারপর হচ্ছে ২, বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? সেটি হচ্ছে বর্ণপরিচয়। দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? সেটি হচ্ছে 1891 সালে। প্রত্যপকার গল্পটি লেখক কে? সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? সেটি হচ্ছে আখ্যান মঞ্জরি। আখ্যান মঞ্জরি রচিত হয় কত সালে? 1868 সালে। আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আশ্রয় লাভ করেন? সেটি হচ্ছে দামেস্ক। তারপর হচ্ছে গল্পে বন্দি ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? সেটি হচ্ছে আলী ইবনে আব্বাসের গৃহে। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন? সেটি হচ্ছে বন্দির মুখ থেকে। আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? সেটি হচ্ছে দামেস্কের মসজিদের পাশে। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন? সেটি হচ্ছে উল্লিখিত সবগুলোই, যেমন অর্থ, খাদ্য ও বিশ্রামের স্থান, নিরাপদ পালনের সুযোগ। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? সেটি হচ্ছে বাগদাদ। খলিফা ইবনে আব্বাসকে কিভাবে সম্ভাষণ করেন যখন তিনি আশ্রয়দাতাকে মুক্তি দেন? সেটি হচ্ছে যে সাদর বচনে। খলিফা আশ্রয়দাতাকে মুক্তি দেওয়ার পর তাকে কি কি উপহার দেন? সেটি হচ্ছে খ ১০ অশ্ব, ১০ খচ্চর এবং ১০ উষ্ট্র। খলিফা আশ্রয়দাতাকে কেন ভুল ধারণা করেছিলেন? সেটি হচ্ছে দুরাচারী লোকের তাকে আপদ দিয়েছিল। এখানে তোমাদের বেশ কতগুলো প্রশ্ন আমরা দেখে নিলাম। আর তোমরা যদি এই সবগুলো চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে তোমাদের এই পিডিএফ তোমরা সংগ্রহ করে নিতে পারবে। চলো আমরা এখন তোমাদের আরো কতগুলো
এখন আমরা তোমাদের যে আরো কতগুলো প্রশ্ন দেখি যে কমন উপযোগী সবগুলো অধ্যায় মিলিয়ে যে প্রশ্নগুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে ১, শাহ মোহাম্মদ সগীর কোন যুগের কবি? এই ১ এর উত্তরটি হচ্ছে খ, মধ্যযুগ। শাহ মোহাম্মদ সগীরের প্রধান কাব্য যে কাব্যের নাম কি? এই প্রধান কাব্যের নাম হচ্ছে ক, ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগীরের কাব্য কোন সুলতানের রাজস্বকালে রচিত? ৩ এর উত্তরটি হচ্ছে ক, গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ রাজত্ব করেন। এই ৪ এর উত্তরটি হচ্ছে খ, ১৩৯৩ থেকে ১৪০৯। ইউসুফ জুলেখা কাব্যটি রচিত হয়েছিল। এই ৫ এর উত্তরটি হচ্ছে খ, পঞ্চদশ শতকের প্রথম দশকে। মহামতি গ্যাস বলতে যে বোঝানো হয়েছে, ৬ এর উত্তরটি হচ্ছে গ, গিয়াসউদ্দিন আজম শাহকে। বন্দনা শব্দের অর্থ কি? ৭ এর উত্তরটি হচ্ছে খ, যে প্রশংসা বা প্রার্থনা। দ্বিতীয় প্রণাম দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পাত্র, এই পঙ্ক্তিতে কার প্রতি প্রণাম বা নিবেদন করা হয়েছে? এই ৮ এর উত্তরটি হচ্ছে খ, যে পিতামাতা। কবির মতে যে পিতামাতা সন্তানের জন্য কি করেন? এই ৯ এর উত্তরটি হচ্ছে খ, কষ্ট সহ্য করে বড় করেন। পিঁপড়ার বয়ে মাওনা থুলিয়া মাটিতে এখানে প্রকাশ পেয়েছে। এই ১০ এর উত্তরটি হচ্ছে গ, মাতৃতে অশেষ স্নেহ। অকস্য অশক্য আছিল মই দুর্বল সাবাল, এখানে কবি বলেছেন নিজের। এই ১১ উত্তর হচ্ছে খ, শৈশবের দুর্বলতা। কবি বলেছেন তান দয়া হন্তে হইল এ ধর বিশাল, এর অর্থ কি? এই ১২ উত্তর হচ্ছে খ, পিতামাতার যে স্নেহের তিনি বড় হয়েছেন। না খাই খাওয়ায়ে পিতা না পারি পড়াও, এই লাইনটি প্রকাশ করে। এই ১৩ উত্তরটি হচ্ছে ক, পিতার নিঃস্বার্থ ত্যাগ। উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, এখানে উস্তাদ শব্দের অর্থ হচ্ছে। ১৪ উত্তরটি হচ্ছে খ, শিক্ষক। কবি শিক্ষকের প্রতি প্রণাম করার কারণ? এই ১৫ উত্তরটি হচ্ছে খ, তিনি দ্বিতীয় জীবন দান করেন। ধূসর জনম দিলা তিহ সে অক্ষার, এখানে বোঝানো হয়েছে। ১৬ উত্তরটি হচ্ছে ক, শিক্ষক জ্ঞান দান করেন। আখ্যা পুরবাসী আজ যৎ পৌরজন, এখানে পুরবাসী বলতে বোঝানো হয়েছে। এই ১৭ উত্তরটি হচ্ছে খ, যেমন শহরে সভাসদ ও নাগরিক। কবি সমাজের প্রবীণদের প্রতি কি মনোভাব প্রকাশ করেছেন? এই ১৮ উত্তরটি হচ্ছে খ, শ্রদ্ধা। তান সবান পদে মোহর বহল ভক্তি, এই পঙ্গক্তিতে কবি কি প্রকাশ করেছেন? এই ১৯ উত্তরটি হচ্ছে ক, সমাজে প্রবীণদের প্রতি ভক্তি। মোহাম্মদ সগীর হীন বুহ পাপ ভার, এখানে কবি প্রকাশ করেছেন। ২০ উত্তর হচ্ছে খ, বিনয় ও আত্মসমালোচনা। তারপর এখান থেকে তোমরা যা যা সৃজনশীলের জন্য পড়তে পারো, যেমন শাহ মোহাম্মদ সগীর কোন শতকের কবি? অশক্য আসিল মই দুর্বল সাবাল, বুঝিয়ে লেখ। এখানে তোমাদের যে উত্তরটি দেওয়া আছে পঞ্চদশ শতকের, এবং এখানে উত্তরটি অশক্য আসিল মই দুর্বল সাবাল এই পঙ্গটিতে মানব শিশুর সম্পূর্ণ নির্ভরশীল ও অসহায় অবস্থার কথা স্মরণ করায়। আর তারপর তোমরা যা পড়তে পারো যে জিউ শব্দের অর্থ কি? ধূসর জনম দিলা তিহসে আখ্যার ব্যাখ্যা করো। যেমন জিউ শব্দের অর্থ হচ্ছে জীবিত থাকা। ধূসর জনম দিলা তিহসে আখ্যার, এটি হচ্ছে যে পঙ্গের শিক্ষকের মর্যাদা ও মানব জীবনের শিক্ষার রূপান্তমূলক শক্তিতে বুঝায়। জন্মের দ্বারা মানুষ কেবল দেহধারী প্রাণ হয়ে ওঠে, কিন্তু শিক্ষার দ্বারা মানুষ তার বুঝ জেগে এবং চরিত্র গড়ে ওঠে। শিক্ষক শিখিয়ে দেন কি সঠিক এবং কি ভুল।
তিনি শিষ্টাচার ও নৈতিকতার অনুশীলনে শিষ্যকে অভ্যান্ত করে ফেলে যে অজ্ঞতার অন্ধকার থেকে গিয়ে জ্ঞানের আলোয় নতুন জীবন শুরু হয়। ইউসুফ জুলেখা কাব্যটির রচয়িতাকে কত দক্ষে একে একে বছর গোত্রাও এই পঙ্গটিতে বুঝিয়ে লেখা। আর তারপর হচ্ছে আমরা দেখব যে আরেকটি তোমাদের যে কপোতক্ষ নদ, এখানে বাংলা ভাষায় মধুসূদন দত্ত পরিবর্তিত যে ছন্দ কোনটি, এর উত্তর হচ্ছে যেমন খ। তারপর হচ্ছে একেই কি বলে সভ্যতা, মধুসূদন দত্ত কোন ধরনের রচনা, দুয়ের উত্তরটি হচ্ছে খ। কপোতাক্ষ নদ কবিতার সতত যে নদ তুমি পড় মোর মনে, এ পংক্তির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে, এই তিনের উত্তরটি হচ্ছে খ, স্মৃতিকাতরতা। তারপর হচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, উদ্দীপকে ভাবটি ফুটে উঠেছে কোন কারণে, এই চারের উত্তরটি হচ্ছে ঘ, সতত হে নদ তুমি পড় মোর মনে। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়াই মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের, এই সাতের উত্তরটি হচ্ছে তোমাদের খ, যেমন কল কল, কল কল শব্দ। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি, এই আটের উত্তরটি হচ্ছে যেমন ঘ, কপোতাক্ষের কল কল ধ্বনি। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটি প্রকাশ পেয়েছে কবির, এই নয়ের উত্তরটি হচ্ছে খ, স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদ কবিতায় কবিকে সাগরের কিরূপে কল্পনা করেছেন, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের যে কাছে গিয়ে কি মিনতি করেছেন। তারপর হচ্ছে আমরা দেখে নেব যে সনেটের অষ্টকে কি থাকে, এটি তোমাদের প্রশ্ন থাকতে পারে। যেমন যে সনেটের অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে এবং মূল বিষয়টি প্রথমবারের মতো সুসহজভাবে উন্মোচিত হয়। জুড়াই এর কান আমি বিভ্রান্ত ছিলেন, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বুঝিয়ে লেখা। যেমন জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে বোঝানো হয়েছে যে কবি বাস্তবে নদীর কলকল ধ্বনি না শুনলেও মনে মনে সেই মধুর সুরকে শুনেছেন বলে ধরে নিয়েছেন, নিজের হৃদয়কে সান্ত্বনা দেন। আর তারপর তোমরা আর কি প্রশ্ন পড়তে পারো, যেমন কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মেলবিন্যাস কিরূপ, যে কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে দুগ্ন স্রোতরূপী বলেছেন কেন, সনেটে অষ্টকে কি থাকে, বৈশাখ মাসে বিবাহের মাস কে বলার উদ্দেশ্য কি, এই কয়ের উত্তরটি হচ্ছে যেমন একের উত্তরটি হচ্ছে ক, যে নতুন বছর শুরু হওয়া। মল্লিকা ফুলের বিবাহে পাত্রদের মধ্যে কে কে অসমর্থ ছিল না, এই দুয়ের উত্তরটি হচ্ছে খ, জবা। ঘটক ব্রহ্মরাজাকে কে অনুসন্ধান করেছিল, এই তিনের উত্তরটি হচ্ছে যেমন খ, কলিকা। মল্লিকা বৃক্ষ কেন সায় দিয়েছিল, এই চারের উত্তরটি হচ্ছে খ, কন্যা লজ্জা কাটানোর জন্য। ঘটক ভ্রমর কেন কন্যার ঘুমটা খোলার চেষ্টা করেছিল, এই পাঁচের উত্তরটি হচ্ছে ক, কন্যার সৌন্দর্য দেখতে। কুসুমলতা কি বিষয়টি উল্লেখ করেছে, এই ছয়ের উত্তরটি হচ্ছে খ, যে কন্যার গুণ। বিবাহের সময় গন্ধরাজটা কেমন আচরণ করেছিল, সাতের উত্তরটি হচ্ছে ক, বাহার দিয়ে আসছিল। কন্যার বাবার সাথে ঘটকের ভ্রমরে কথোপকথনে কি বিষয়টি গুরুত্ব পেয়েছিল, আটের উত্তরটি হচ্ছে যেমন গহ, বরের গুণ। কুসুমলতা শেষমেশে কি বলেছিল, এই নয়ের উত্তরটি হচ্ছে আমাদের যেমন ক, সে ফুলের বিয়ে দিচ্ছিল। গোলাপবাবু বিয়ের পর কি করেছিল, এই ১০ এর উত্তরটি হচ্ছে খ, যেমন লাফাচ্ছিল।
বিবাহের দিন গন্ধরাজটা কোথায় যাচ্ছিল? এই ১১ র উত্তর হচ্ছে ক, মল্লিকা বাগে। তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীলের জন্য যা পড়তে পারো। যেমন ফুলের বিবাহ গল্পের লেখক কোন মাসে একটি বিয়ে দেখেছিলেন? সেটি হচ্ছে যে ফুলের বিবাহ গল্পের লেখক বৈশাখ মাসে একটি বিবাহ দেখেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ কেন রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবিষ্যৎ বর-কন্যাদের জন্য ফুলের বিবাহ রচনা করেন। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৈশাখ মাসে একদিন নসীববাবুর ফুলবাগানে বসে কল্পনায় নিমজ্জিত হন। কল্পনায় তিনি একটি মল্লিকা ফুলের বিবাহ দেখতে পান। সেই বিবাহের রীতিনীতি, প্রথা সকল কিছুই বাঙালি গার্হস্থ্য জীবনের অনুরূপ। আর তোমরা যা সৃজনশীল পড়তে পারো যে গোলাপের গৌরব অধিক কেন? ফুলের বিবাহ গল্পের কন্যার পিতার অবস্থা সম্পর্কে লেখ। যেমন গোলাপের গৌরব অধিক কারণ গোলাপ বনশামালীর সন্তান। আর তোমরা যা পড়তে পারো আর কতগুলো আমরা সৃজনশীল দেখি। আর হচ্ছে সুবা গল্প থেকে তোমরা যা সৃজনশীল পড়তে পারো। বাখারি অর্থ কি? বাখারি শব্দের অর্থ হলো যেমন কাঁধের দুদিকে দু'প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালিকে বলে যে বাখারি। সুবা সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে লেখ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের নবম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে তোমাদের কতগুলো প্রশ্ন এবং উত্তর সহ আমরা দেখে নিয়েছি। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।